সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন? চলুন আজ আপনাদের সাথে আলোচনা করব সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পাবার সেরা উপায়। কিভাবে পারবেন জানতে হলে দেখুন সম্পূর্ণ টিউটোরিয়ালটি, কারণ এই টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে কিভাবে আপনি সৃজনশীল প্রশ্ন লিখে 10-এ 10 নম্বর পেতে পারেন। চলুন জেনে নেই সেই কি করতে হবে আমাদের, সেই প্রশ্নগুলো 10-এ 10 পাওয়ার জন্য কিভাবে উত্তর লিখলে আমরা 10-এ 10 পাবো। প্রশ্ন নং ক, এখানে উদ্দীপকের পর দেওয়া থাকবে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন। এখানে আপনি জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই আপনাকে 1 থেকে 2টি বাক্যের মধ্যে লিখতে হবে এবং অবশ্যই আপনাকে এক কথায় উত্তর দিতে হবে। 3, বানানে কোনো ভুল হতে পারবে না। 4, অপ্রাসঙ্গিক কোনো কিছু না লেখা। অবশ্যই আপনারা খেয়াল করবেন যে 2 থেকে 1টি বাক্যের মধ্যে প্রশ্নের উত্তর দিতে এবং এক কথায় অবশ্যই উত্তর দেওয়ার জন্য, এবং বানানে কোনো প্রকার ভুল হবে না, কারণ এখানে 1টি মার্কস। এখানে বানান ভুল থাকলে অনেক সময় শিক্ষক আপনাকে মার্কসটি নাও দিতে পারে। এবং অপ্রাসঙ্গিক কোনো কিছু না লেখা, এখানে অপ্রাসঙ্গিক কোনো ভাষার দরকার নেই, শুধু 1টি থেকে 2টি বাক্যের মধ্যে লিখলে হয়ে যাবে। চলে যাই প্রশ্ন নং খ। দেখতে পাচ্ছি 6 থেকে 8 লাইন, পয়েন্ট 1-এ দেওয়া আছে 6 থেকে 8 লাইন, অর্থাৎ খ নং প্রশ্নে আপনি জানেন 2 মার্কস। এজন্য আপনাকে অতিরিক্ত বেশি লেখার দরকার নেই। আপনি 6 থেকে 8 লাইনের মধ্যে পড়াটা লেখাটা উত্তরটা শেষ করবেন। তারপর প্রশ্ন টপিকস 2, প্রশ্নে যা চাইবে ঠিক তার উত্তর দিবেন। এখানে আপনি অতিরিক্ত কোনো কিছু যুক্ত করবেন না, কারণ প্রশ্নে যেটা চাইবে সেটাই আপনাকে লিখতে হবে। তারপর আছে পয়েন্ট 3, অতিরিক্ত কথা যুক্ত না করা। আপনাকে এখানে কোনো বিশ্লেষণধর্মী কোনো সাহিত্য কোনো কিছু লেখার দরকার নেই, শুধু প্রশ্নে যেটা চেয়েছে সেটার উত্তর দিবেন। এবং এখানে অপ্রাসঙ্গিকতা অবশ্যই পরিহার করবেন, কারণ এই অপ্রাসঙ্গিকতার জন্য আপনার টিচার বিরক্ত হতে পারে। কারণ 6 থেকে 8 লাইনের মধ্যে আপনি যদি অতিরিক্ত কোনো কথা যুক্ত করে নিয়ে আসেন তাহলে সেটা একটা অপ্রাসঙ্গিকতায় পরিণত হবে। চলে যাই প্রশ্ন নং গ। এখানে দেখতে পাচ্ছি 18 থেকে 20 লাইন। টপ পয়েন্ট 1-এ দেখতে পাচ্ছি 18 থেকে 20 লাইন, অর্থাৎ আপনি গ নং প্রশ্নের জানেন যে 3, সেই 3 নাম্বার পাওয়ার জন্য আপনার 18 থেকে 20 লাইন লিখলেই যথেষ্ট। এর থেকে বেশি লিখতে গেলে আপনি কখনোই পারবেন না। 2 পয়েন্ট দেওয়া আছে উদ্দীপকের সাথে মিল রেখে উত্তর। এখানে অনেক সময় উদ্দীপকের সাথে মিল রেখে উত্তরটা দেওয়ার কথা বলে, সেজন্য অবশ্যই আপনাকে উদ্দীপকের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ভালো করে বোঝা যে প্রশ্নে আসলে কি চাওয়া হয়েছে, এবং আপনাকে বুঝতে হবে যে প্রশ্নটিতে আসলে কি চাওয়া হয়েছে। সেটা যদি আপনি ভালো করে বুঝতে না পারেন তাহলে প্রশ্নটার উত্তর আপনি যথাযথভাবে করতে পারবেন না। পয়েন্ট 4, প্রবন্ধ বা কবিতার মূল বিষয় উপস্থাপন। অনেক সময় এখানে থাকতে পারে প্রবন্ধের মূল বিষয়টি উপস্থাপন করো বা কবিতার মূল বিষয়টি উপস্থাপন করো। এরকম যদি বিষয় থাকে তাহলে অবশ্যই আপনাকে যে কোনো প্রবন্ধ পড়বেন বা কবিতার অবশ্যই আপনার বিষয়টি বিষয়বস্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, তাহলে আপনি প্রবন্ধ বা কবিতার যে কোনো বিষয় উপস্থাপন করতে পারবেন। তারপর বলা আছে পয়েন্ট 5, চরিত্রের সাথে মিল দেখানো। এখানে অনেক সময় দেখা যায় এই চরিত্রের সাথে এটা মিল পাওয়া যায় কি, এরকম প্রশ্ন থাকে। তো এখানে আপনাকে দেখাতে হবে উদ্দীপকের যদি সাথে কোনো চরিত্র দেওয়া থাকে এবং আপনার গল্পের সেই চরিত্রের মধ্যে কোথায় মিল আছে এটা আপনাকে দেখাতে হবে। এবং পয়েন্ট 6, এখানে যুক্তিগত উপস্থাপন, অর্থাৎ আপনি এখানে যুক্তি সহকারে উপস্থাপন করবেন। কোনো ধরনের অপ্রাসঙ্গিক কথা নিয়ে লেখালেখি করবেন না, তাহলে আপনার এই 3-এর মধ্যে মার্কস অবশ্যই কেটে যাবে। 3-এ যদি 3 পেতে হয় তাহলে আপনাকে এই রুলসটি ফলো করতে হবে। 18 থেকে 20 লাইন লিখবেন, উদ্দীপকের সাথে মিল রেখে উত্তর লিখবেন, ভালো করে প্রশ্নের উত্তর দেখবেন কি চাওয়া হয়েছে, প্রবন্ধের মূল বিষয় উপস্থাপন করবেন, চরিত্রের মিল দেখানো কিংবা যুক্তিগত উপস্থাপন। এই বিষয়গুলো আপনি যদি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনি 3-এর মধ্যে 3 পাবেন। চলে যাই প্রশ্ন নম্বর ঘ। 20 থেকে 25 লাইনের মধ্যে আপনি এটি কমপ্লিট করবেন, তাহলেই আপনার ভালো। কারণ আপনি এক পৃষ্ঠা যদি 12 থেকে 14 লাইন লেখেন তাহলে আপনার 2 পৃষ্ঠার মতো হয়ে যাবে। তো ঘ নম্বর প্রশ্নের 2 পৃষ্ঠা থেকে বেশি লেখার দরকার নেই। তারপর হচ্ছে পয়েন্ট 2, উদ্দীপকের চরিত্রের সাথে মিল করুন। চরিত্রের সাথে দেখবেন উদ্দীপক একটা চরিত্র দেওয়া থাকবে এবং আপনার পঠিত সেই প্রবন্ধের একটা বিষয় উল্লেখ করবে যে এই চরিত্রের সাথে মিল আছে কতটুকু বা মিল নেই, এটা আপনাকে বিচার করতে হবে। পয়েন্ট 3, তুলনামূলক বিচার। অনেক সময় বলা হয়ে থাকে তুলনামূলক বিচার করার জন্য, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই প্রবন্ধটার মূল বিষয়টা বুঝতে হবে এবং উদ্দীপকের মূল বিষয়টা বুঝতে হবে, তাহলে আপনি অবশ্যই তুলনামূলক বিচার করতে পারবেন। পয়েন্ট 4, প্রবন্ধ বা কবিতা বা গল্পের মূল বিষয় আপনাকে অবশ্যই জানা থাকতে হবে, তাহলে আপনি পুরো উদ্দীপকের সাথে ওই গল্পের বা প্রবন্ধ বা কবিতার মূল বিষয়টা উপস্থাপন করতে পারবেন। তারপর পয়েন্ট 5, সাদৃশ্য বা বৈসাদৃশ্য উপস্থাপন।
আপনাকে দেখতে হবে যে ওই গল্পের সাথে উদ্দীপকের কোন দিকটি মিল আছে আর কোন দিকটি মিল নেই, সেই দুটো বিষয় শুধু আপনাকে ফুটিয়ে তুলতে হবে। এক্ষেত্রে আপনি অতিরিক্ত কোনো কথা বলার দরকার নেই, শুধু সাদৃশ্য যদি চায় তাহলে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য যদি চায় সেটা বৈসাদৃশ্য আপনি লিখবেন। পয়েন্ট 6, ভাবার্থ ধারণ করে কিনা সেটা দেখা। অনেক সময় বলা হয় যে উদ্দীপকের যে ভাবটি আছে সেটা কি ওই প্রবন্ধের সম্পূর্ণ ভাবটি ধারণ করে কিংবা ধারণ করে না। তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ওই বিষয়টা ভালো করে জানার জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন যে উদ্দীপকের সাথে সম্পূর্ণ ভাবটি ধারণ করে কি না। পয়েন্ট 7, কোন চরিত্রের সাথে মিল আছে, অর্থাৎ চরিত্র একটা প্রবন্ধে বা গল্পে বা উপন্যাস বা কবিতায় বলি অনেকগুলো চরিত্র থাকে এবং উদ্দীপকেও অনেকগুলো চরিত্র দেওয়া থাকে, তাহলে আপনাকে দেখতে হবে কোন চরিত্রের সাথে মিল আছে। পয়েন্ট 8, কোথায় মিল নেই সেটা বুঝতে হবে এবং কোথায় কোথায় মিল নেই সেটা আপনাকে বুঝতে হবে। আর এজন্য আপনাকে প্রবন্ধ, কবিতা বা গল্পের মূল বিষয়বস্তুটি যদি আপনি জানা থাকে তাহলে আপনার উদ্দীপকের সাথে আপনি নিজেই বুঝতে পারবেন কোথায় মিল নেই। সাবলীল ভাষায় লেখা, অর্থাৎ সহজ এবং সুন্দর ভাষায় লিখলে অবশ্যই শিক্ষক সেটি বুঝতে পারবে। যদি আপনি খুব কঠিন ভাষায় লিখেন তাহলে সেটা সে বুঝতে পারবে না, এজন্য তার রেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই তার কাছে সাবলীল ভাষায় অবশ্যই লিখতে হবে। বানানের দিক লক্ষ্য রাখা, অবশ্যই আপনার বানানের দিক লক্ষ্য রাখতে হবে, কারণ আপনি একটা লাইন লিখতে গিয়ে 5টি বানান ভুল করবেন, সেক্ষেত্রে তো আপনার নাম্বার পাওয়ার যোগ্যতা থাকেই না বললে চলে। তো অবশ্যই আপনাকে বানানের দিকে লক্ষ্য রাখতে হবে এবং বুঝে শুনে চরিত্রের তুলনামূলক চিত্র, অর্থাৎ তো চরিত্রের যদি তুলনামূলক চিত্রের কথা বলে তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই চরিত্রের সাথে এইটা তুলনা করা যায় কিংবা এটা তুলনা করা যায় না। এবং সর্বশেষে বলা আছে পয়েন্ট 12, উদ্দীপক ভালো করে বোঝা। আপনি যদি উদ্দীপকটা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি উদ্দীপকের সাথে মিল রেখে এবং সেই প্রবন্ধ কিংবা গল্প বা কবিতার সাথে মিল রেখে আপনি সেটা লিখতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। চলুন জেনে নিই আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনি মেনে চললে আপনি সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পাবেন। গুরুত্বপূর্ণ টিপসসমূহ হচ্ছে সময় বাজেট করা। অবশ্যই আপনাকে সময় বাজেট করতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য আপনাকে নির্ধারিত সময় বাজেট না করলে আপনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবেন না। সেই জন্য অবশ্যই আপনাকে সময়ের বাজেট করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা এবং নির্দিষ্ট একটি বাজেট করেছেন যে আমি প্রশ্নটি 20 মিনিটের মধ্যে লিখব, অবশ্যই আপনাকে সেটা 18 মিনিটের মধ্যে শেষ করতে হবে, কারণ পরবর্তীতে স্কেল টানা, প্রশ্নের উত্তর লেখা, এত না প্রশ্নটা ভালো করে দেখা, এই জন্য আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখতে হবে। না হলে আপনি লাস্ট যে কোশ্চেনগুলো লিখবেন সেই কোশ্চেনগুলো অল্প আকারে হয়ে যাবে, সেখানে আপনি মার্কস কম পাবেন। সুন্দর হাতের লেখা এবং ভালো মার্কস পাওয়ার জন্য অবশ্যই সুন্দর লেখা হতে হয়, কারণ হাতের লেখা সুন্দর হলে অধিক নাম্বার পাওয়া যায়। ছোটবেলায় আমরা এটা শিখে এসেছি, তাই সুন্দর করে হাতের লেখা শিখতে হবে এবং সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতি পৃষ্ঠায় 12 থেকে 14 লাইন লিখতে হবে। আপনার স্কেল যখন আপনি নেবেন, উপরে এক স্কেল এবং নিচে বাম পাশে এক স্কেল, এভাবে নিয়ে আপনি যদি মার্জিন টানেন এবং আপনার ওই যতটুকু থাকবে ওই জায়গাটুকুর মধ্যে 12 অথবা 14 লাইনের মধ্যে লেখা শেষ করতে হবে। আপনি যদি এর থেকে বড় করে লেখেন তাহলে সেটা টিচারের কাছে বিরক্তিবোধ হতে পারে, কিংবা এর থেকে ছোট করে যদি লেখেন তাহলে সেটা তার কাছে বিরক্তি লাগতে পারে। হয়তো অনেক সময় দেখা যায় যে সেই লেখাগুলো ছোট হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছে না। তাই স্ট্যান্ডার্ড মান হচ্ছে 12 থেকে 14 লাইনের মধ্যে লেখা, এবং এটা আমি সর্বদা চেষ্টা করেছি এবং আমি যতদূর শুনেছি ভালো স্টুডেন্ট যারাই করেছে বা ভালো রেজাল্ট করেছে তাদেরই একটাই কথা, স্ট্যান্ডার্ড লাইন হচ্ছে 12 থেকে 14 লাইন। তো এছাড়া পয়েন্ট 5, কাটাছিটা না করা, অর্থাৎ কোনো ধরনের কাটাছিটা করা যাবে না। কাটাছিটা করলে টিচার আপনার উপরে বিরক্ত হবে, তাই কাটাছিটা করবেন না। তারপর হচ্ছে সহজ ভাষায় লেখা। অবশ্যই কথাটি অনেকবার বলেছি, সহজ সুন্দর ভাষায় লিখলে অধিক নম্বর পাওয়া যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আমি এই সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পাওয়ার জন্য যে কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকে সেই টিপসগুলো শেয়ার করেছি। আপনারা যদি এই বিষয়টি মেনে আপনাদের প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা সৃজনশীল প্রশ্নে 10-এ 10 অবশ্যই পাবেন। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে পরবর্তী ভিডিওটি আপনি আমার
কাছে পেতে পারেন এবং শেয়ার করে আপনার ফেসবুকে রেখে দিন, যাতে আপনি পরবর্তীতে এই বিষয়টি আবার জানতে পারেন, কিংবা আবার আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনাকে পরবর্তী আপডেট পেতে হয় তাহলে আমার সাথেই থাকতে হবে। তাহলে এজন্য কি করতে হবে, আমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাকে এই বিষয়ের জন্য আপনি যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন আমার কমেন্ট বক্সে। আমি আপনাদের সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি মোটামুটি চেষ্টা করব আপনারা যাতে সবাই এই সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পান, কিংবা অন্য কোনো যে কোনো টপিকসে আপনারা আমার সাথে আলোচনা করতে পারেন। পড়াশোনার বিষয়ের জন্য আমি এই চ্যানেলটি খুলেছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই যে কোনো ধরনের পড়াশোনার তথ্য পাবেন। এজন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির নাম স্টাডি অ্যাট হোম। আপনি ইউটিউবে গিয়ে স্টাডি অ্যাট হোম লিখে সার্চ করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পাবেন। সকলে সুস্থ এবং সুন্দর থাকুন এবং সকলে উন্নত শিক্ষা লাভ করুন। মনে রাখবেন।